ধীরে ধীরে সন্ধ্যা নামছে গোবি মরুভূমিতে। গোধূলির অদ্ভুত রং এক মোহনীয় পরিবেশ তৈরি করেছে যাযাবর বসতিতে। খামারে ফিরে আসা ক্লান্ত উটগুলো কিছুক্ষণের মধ্যেই যাবে রাতের বিশ্রামে। এরই মাঝে এক গের থেকে আরেক গেরে আলো জ্বালানোর ব্যাটারি পৌঁছে দিচ্ছে এক যাযাবর শিশু। জীবনে প্রথমবারের মতো এমন তাঁবুঘর তথা যাযাবর গেরে রাত কাটাতে যাচ্ছি আমি আর নিলয়। এটা একেবারেই ব্যতিক্রম একটা অভিজ্ঞতা। দেখি উটের মাংসটা আগে খাই। গেরে বসে খাওয়া দাওয়া, গল্প গুজব আর রাতের আকাশের মিল্কি ওয়ে দেখার অনুভূতি কখনো ভোলার নয়। বন্ধুরা, মঙ্গোলিয়ার বিস্তীর্ণ তৃণভূমির উপর তৈরি রাজপথ ধরে কিভাবে গোবি মরুভূমিতে এসেছি তা দেখিয়েছি আগের পর্বে। দেখিয়েছি অফরোডে মরুভূমির ভিতর চলতে চলতে কিভাবে পৌঁছে গেলাম প্রকৃতির বিস্ময়কর নিদর্শন সাগানসুভার্গা ভিউ পয়েন্টের কাছে। আগের পর্বটি যেখানে শেষ হয়েছিল শুরু করছি একদম সেখান থেকে। মঙ্গোলিয়ার রাজধানী উলানবাতর থেকে সকাল 9টার দিকে রওনা দিয়ে একেবারে এই সাগানসুভার্গাতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এখানে এখন বাজে সন্ধ্যা 7:30। 7:30টায়ও সূর্য অস্ত যায়নি। দেখুন একেবারে অনেক আলো এখনও রয়েছে। যে দৃশ্য দেখার জন্য এতটা পথ পেরিয়ে এই গোবি মরুভূমির এই সাগানসুভার্গায় এসেছি, সেই দৃশ্য দেখতে হলে এখান থেকে হাঁটা শুরু করতে হবে। এই দিক যেতে হবে হেঁটে হেঁটে, ওই সোজা গেলে আমরা সেই স্বর্গীয় দৃশ্য দেখতে পাবো। আর দেরি করব না, গাড়ি কিন্তু এ পর্যন্তই। দেখুন সবগুলো গাড়ি এখানে রাখা হয়েছে। এখানে যারা দেখে এসেছেন অলরেডি তারা এখানে খাওয়া দাওয়া সারছেন, বিভিন্ন নাস্তা করছেন, স্ন্যাক্স জাতীয় খাবার এখানে রয়েছে। দেখুন এখানে বিক্রি করা হচ্ছে। টিকিট কাটতে হবে। হাউ মাচ? 20,000. 20,000 ফর 3 One person is to 10,000 and two persons 20,000. ওকে 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 20,000 মঙ্গোলিয়ান মুদ্রা দিলাম, দিয়ে এই যে দুটা টিকিট নিলাম। 10,000 করে দাম। এটা ধরুন যে $9 মতো হতে পারে, এইরকম আর কি। এটা দুইজনের জন্য। আর আমাদের সাথে যে বলদু ব্রাদার রয়েছে, আমাদের গাইড, তার লাগবে না। এখন আমরা এগিয়ে যাচ্ছি সাগানসুভার্গার দিকে। এটাকে কিন্তু হোয়াইট স্তূপাও বলা হয়ে থাকে, আবার মিনি গ্র্যান্ড ক্যানিয়নও বলা হয়ে থাকে। এখান থেকে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, মনে হবে যে সামনে কিছুই নেই। আসলে এটি দেখতে হয় ওপাশ থেকে। এদিক থেকে উঁচু সাইড, কিছু দূর গেলে একবারে ডাউন হয়ে গেছে, এবং এটা ওই নিচ থেকে দেখতে অনেক সুন্দর লাগবে। এটার হাইট কিন্তু নিচ থেকে প্রায় 60 মিটার, মানে 60 মিটারের মতো উচ্চতা। বলে রাখি, সাগানসুভার্গা দেখে এখানকার একটি যাযাবর বসতিতে তাদের ঐতিহ্যবাহী গের বা তাঁবুঘরে রাত কাটাবো আমরা। এটা নিশ্চয়ই এক দারুণ অভিজ্ঞতা হবে আমাদের জন্য। ও বন্ধুরা, মনে হচ্ছিল যে সমতলে হাঁটছি, কিন্তু হাঁটতে হাঁটতে হঠাৎ করে এই সমতল শেষ, একেবারেই নিচু হয়ে গেছে এই জায়গাটি। এটাই হচ্ছে প্রকৃতির বিস্ময়। এখানকার রং, এখানকার রক ফরমেশন, এখানকার যে এই প্রকৃতির বৈচিত্র্যময়তা, ও মাই গড, কি চমৎকার! দেখুন প্রথম দৃষ্টিতে এই সাগানসুভার্গা দেখে একেবারে চোখ জুড়িয়ে গেল, মন ভরে গেল। কি চমৎকার! অনেকে এটিকে বলে থাকেন মিনি গ্র্যান্ড ক্যানিয়ন, আমি আগেই বলেছি। কেউ কেউ বলে থাকেন এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। মনে হবে দুনিয়ায় মনে হয় এখান থেকেই শেষ হয়ে গেছে। আর এর নান্দনিক সৌন্দর্য
আরও আমরা বেশি উপভোগ করতে পারবো যখন এর নিচে যাব। এই জায়গাটি একসময় সমুদ্রের নিচে ছিল বলে প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। বহুকাল আগে সমুদ্র শুকিয়ে গিয়ে এই অঞ্চল আস্ত মরুভূমিতে পরিণত হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাকৃতিক প্রক্রিয়া এবং খনিজ উত্তোলনের ফলে এই জায়গাটি এমন অদ্ভুত রং আর আকৃতি ধারণ করেছে। এখানকার পাহাড়ি মাটিতে থাকা বিভিন্ন খনিজ পদার্থের কারণে লাল, সাদা, কমলা ও বেগুনির মতো উজ্জ্বল রং তৈরি হয়েছে। এই রঙগুলো বেশি করে দৃশ্যমান হয় সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়। কি অসাধারণ এক সৃষ্টি! এটা হচ্ছে আপনার মানে যে আইসের যেটা বলে বা বরফ যুগ যেটা, সেই যুগের সময় এটা কিন্তু সমুদ্রের তলদেশে ছিল, মানে এই পুরো রিজিয়নটা। তো সময়ের সাথে সাথে মিলিয়ন বছর পার হয়ে গেছে, তখন এখান থেকে সমুদ্র ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে এবং এখানকার যে স্ট্রাকচার কিন্তু এমন ছিল না। এটা বহু বছর ধরে বাতাস এবং আবহাওয়াজনিত কারণে ক্ষয়ে ক্ষয়ে বা এবং বৃষ্টির পানি গড়িয়ে পড়ে পড়ে এই ধরনের ফরমেশন গঠন হয়েছে। এটা খুবই সুন্দর, একেবারে যে যুক্তরাষ্ট্রের যে গ্র্যান্ড ক্যানিয়ন সেটারই একটা মিনি ভার্সন বলা যায়, কিন্তু ওটার সাথে আমি তুলনা করব না। এটার মিনি ভার্সন বলা গেলেও আমার দৃষ্টিতে এটাও কিন্তু কম সুন্দর না, এটা কিন্তু খুবই সুন্দর। এটা রং, হ্যাঁ, এটা রং, বিস্তীর্ণ তৃণভূমি, সামনে সমভূমি, তৃণভূমি যেটাই বলি, এবং এই যে কি বলবো, এরকম একটা ফরমেশন, রক ফরমেশন, এটা দুর্দান্ত, দেখতে খুবই অসাধারণ লাগছে। আর পরন্ত বিকেলে তো এই জায়গায় এসে একেবারে মন উদাস হয়ে যাচ্ছে। This place is called White Stupa. এই জায়গাটিকে বলা হয় হোয়াইট স্তূপা বা সাদা স্তূপ। দূর থেকে দেখতে এটি সাদা দুর্গ বা বৌদ্ধদের স্তূপার মতো মনে হয়, এ কারণেই এমন নামকরণ। এটি উপর থেকে দেখতে গ্র্যান্ড ক্যানিয়নের মতো মনে হওয়ায় পর্যটকদের খুব আকর্ষণ করে। Say that this place used to be a very bottom of the deep ocean, and that's why you can see the rocks, that the purples and stuff, lots of colors on the rocks, and it has this interesting shape like a Grand Canyon. সাগানসুবার্গার আকর্ষণীয় এই জায়গাটি প্রায় 400 মিটার এলাকা জুড়ে বিস্তৃত। আগেই বলেছি এর উচ্চতা প্রায় 60 মিটার। নাটকীয় ভূদৃশ্য, প্রাণবন্ত রং এবং অনন্য গঠনের কারণে এই জায়গাটি আলোকচিত্রীদের কাছে রীতিমতো স্বর্গরাজ্য। সূর্য আর কিছুক্ষণের মধ্যেই অস্ত যাবে। আমরা নিচে নামতে চেয়েছিলাম এখনই, দেখুন নিচ থেকে এটা কিন্তু দেখার আবার অন্যরকম আনন্দ আছে। কিন্তু আমাদের যে গাইড বলদু, তিনি বলছেন যে তোমরা এখন নামো না, এখন নামলে কিন্তু কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে, তখন আমরা আজকে রাতে যেখানে থাকবো গের ক্যাম্প, সেই ক্যাম্প আমরা খুঁজে পাবো না, সমস্যা হয়ে যাবে। মরুভূমিতে রাতের বেলায় পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। আমরা এক কাজ করি, কাল সকালে এসে নিচ থেকে দৃশ্যটা দেখব। আমি ভাবলাম এটা তো ভালোই হয় যে আজকে সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত এখানকার মনোরম দৃশ্য দেখলাম, কালকে আবার সূর্য উদয় হওয়ার পরপরই এখানকার দৃশ্য দেখব একেবারে ওই নিচে থেকে। আমরা ফিরে যাচ্ছি গাড়ির দিকে। গাড়িতে উঠেই রওনা দেব যাযাবর বসতির দিকে, যেখানে আমরা আজ রাত কাটাবো। ফেরার সময় এখানে স্থাপিত ফলকটি এক নজরে দেখে নিলাম। বিশেষ কিছু নয়, ফলকের গায়ে এই জায়গাটি মঙ্গোলিয়ার কোন প্রদেশ থেকে কতটা দূরে তাই খোদাই করা রয়েছে। গুড ইভিনিং। থ্যাংক ইউ। দেখুন এখানে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের যিনি মালিক কিনা কর্মী জানি না, তিনি খুব আন্তরিক, বলছে আমি তোমাদের কিভাবে হেল্প করতে পারি। এই যে নিলয় চিপস নিল। এখানে অনেক কিছুই আছে, তবে দোকানি ডেকে নিলেন সফট ড্রিঙ্কসের ফ্রিজের কাছে।
তবে আমরা শুধু চিপসই কিনলাম। টমেটো ফ্লেভার্ড চিপস খেতে বেশ ভালো। আমাদের ড্রাইভার ব্যাগির মেয়ে একজন গাইড, তিনি কোরিয়ান পর্যটক নিয়ে এসেছেন। ট্যুরে এসে বাবা মেয়ের এমন সাক্ষাতের বিষয়টি কাকতালীয় হলেও উভয়ের জন্য বেশ আনন্দের ছিল। পশ্চিম আকাশে অস্ত গেছে সূর্য বেশ কিছুক্ষণ আগে। গোধূলির রক্তিম আভা মুগ্ধতা ছড়াচ্ছে আপন রঙে। তবে দক্ষিণের আকাশ দেখে মনে হবে সবে তো বিকেল। গোবি মরুভূমি এমনই অদ্ভুত। আমরা ছুটে চলেছি যাযাবর বসতির দিকে। আঁধার নামলেই পথ হারানোর ভয় রয়েছে এই মরুভূমিতে। চলতে চলতে আমরা চলে এলাম একটি যাযাবর বসতির কাছে। প্রথমে ভেবেছিলাম এখানেই বুঝি আমরা আজ রাত কাটাবো। পরে দেখলাম আমাদের গাইড এখানকার যাযাবর এক নারীর কাছে গন্তব্য সম্পর্কে জানতে চাইছেন। তিনি আন্তরিকভাবেই দেখিয়ে দিলেন জায়গাটি। এখানে গেরের সামনে যাযাবর শিশু কিশোরদের বসে থাকার দৃশ্যটি বেশ ভালো লাগলো। এই বসতিতে দেখুন অনেকগুলো গের রয়েছে। এর অধিকাংশই হয়তো ভাড়া দেওয়া হয় পর্যটকদের, আর নির্দিষ্ট কিছু গেরে থাকে যাযাবর পরিবার। এই মরুভূমিতে পথ হারানো যেন মামুলি বিষয়। ভাগ্যটা ভালো যে গোধূলির আলো এখনো ফুরিয়ে যায়নি। নির্দিষ্ট বসতিতে পৌঁছার আগেই অন্ধকার নামলে বড় বিপদে পড়ে যেতে হবে। দূর থেকে বসতি দেখতে পেয়ে মনের কোণে জমে থাকা চিন্তার মেঘ কেটে গেল। বসতির সামনেই দেখলাম শত শত উট। এই বসতির যাযাবর পরিবার উট পালন করে থাকে। তাঁবুঘরে যাওয়ার আগেই আমরা নেমে পড়লাম উট দেখতে। সারাদিন মরুভূমিতে চড়ে বেরিয়ে কিছুক্ষণ আগেই বসতিতে ফিরেছে উটগুলো। কাল সকালে আবার এই উটগুলো বেরিয়ে পড়বে ঘাস খেতে। প্রত্যেকটি যাযাবর পরিবারই কিন্তু এরকম উট পালন করে থাকেন। কেউ কেউ ঘোড়া পালন করেন, কেউ ভেড়া, ছাগল, গরু এসব পালন করে থাকেন। আমরা আজকে যে গেরে থাকবো, এই যে দেখছেন যাযাবরদের গের, এই যে এক একটা তাঁবুর মতো, এই এক একটা এগুলোকে গের বলা হয়, আমি আগেও বলেছি। তো এখানেই থাকবো। এই যে বসতি, যাযাবরদের বসতি, এই বসতির যাযাবররা এই উটগুলো পালন করে থাকেন। দেখুন একসাথে কতগুলো উট। এই উটগুলো কিন্তু স্বাভাবিক আমরা সৌদি আরবের মরুভূমিতে বা সৌদি আরবে যে উটগুলো দেখি সেই রকম নয়। দেখুন একটু ভিন্ন ধরনের। একেবারে অসাধারণ। আমি তো আগে কখনো সামনাসামনি উট দেখি নাই, কিন্তু এই ব্যাকটেরিয়াল ক্যামেলগুলো কিন্তু দূর থেকে ছোট মনে হচ্ছিল, কিন্তু এখন কাছে এসে দেখছি তো অনেক বড়। এখানকার সবগুলো উটই ব্যাকটেরিয়ান প্রজাতির। এই প্রজাতির উটের পিঠে দুটি কুঁজ থাকে। দেখে মনে হয় প্রকৃতিগতভাবে বসার আসন তৈরি হয়েছে। আসলে দুটি কুঁজেই জমা থাকে চর্বি। খাবার না পেলে কুঁজের চর্বি উটগুলোর চলার শক্তি যোগায়। উট দেখে গাড়িতে উঠে আমরা চলে এলাম গেরগুলোর কাছে। আমাদের জন্য বুকিং করা গেরটি একেবারে শেষ প্রান্তেরটা। বলে রাখি, মঙ্গোলিয়ার এই গেরগুলোর প্রতি রাতের ভাড়া জনপ্রতি 60 থেকে 80 US ডলার পর্যন্ত হয়ে থাকে। এক একটি গেরে 3 থেকে 5টি পর্যন্ত বেড থাকতে পারে। বন্ধুরা, চলে এসেছি আমাদের গেরের কাছে। আমরা এই গেরে থাকবো, এখানেই রাত কাটাবো আমি আর নিলয়। সম্ভবত 2টি বেড রয়েছে 2 জনের জন্য। আর দেখুন এখানে বেশ কিছু কিন্তু গের রয়েছে একবারে লাইন দিয়ে। এখানে অন্যান্য টুরিস্টরাও রয়েছেন, দেখুন তারা আড্ডা দিচ্ছেন। এই নোমাডিক ফ্যামিলির সাথে টুরিস্টরা এসে এখানে রাত্রি যাপন করতে খুব পছন্দ করেন। আমাদেরও দীর্ঘদিনের একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছা আজকে পূরণ হতে যাচ্ছে। আমাদের গেটটি প্রস্তুত রয়েছে, শুধু আলো নেই। আলো জ্বালানোর ব্যবস্থা করতেই এক যাযাবর শিশু নিয়ে এলো ব্যাটারি।
আরে বাবা কি শক্তিশালী! শিশুটি বাতির সাথে ব্যাটারির কানেকশন করে আলো জ্বালিয়ে দিল। এই গেটটি বেশ পরিপাটি মনে হলো। এতে 3টি বেড রয়েছে, তবে আমরা থাকবো 2 জন, মানে আমি আর নিলয়। বিছানার সাথেই মুড়িয়ে দেয়া রয়েছে ব্ল্যাঙ্কেট, রয়েছে একটি করে বালিশও। এই যে এই ব্যাটারি থেকেই জ্বলছে আলো। এখানকার এই গেরে আলোর ব্যবস্থা থাকলেও মোবাইল সহ অন্যান্য ডিভাইস চার্জ করার কোনো ব্যবস্থা নেই। তবে এরপরে অন্যান্য দিন যে গেরগুলোতে থাকবো সেখানে চার্জিং এর খুব ভালো ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে আমাদের গাইড। গেটটা বেশ ভালো লাগলো। আশা করি এখানে আমাদের ভালো ঘুম হবে। জীবনে প্রথম গেরে রাত কাটাবো আমি আর নিলয়। এটা একেবারেই ব্যতিক্রম একটা অভিজ্ঞতা। মঙ্গোলিয়ার যাযাবরদের গেরে রাত কাটানো সত্যি সত্যি আমার খুবই ভালো লাগছে, একটা এক্সাইটিং অনুভূতি। আরেকটা বিষয় আমি খুব আমার ভালো লাগছে, সেটা হচ্ছে যে শুনলাম এখানে আমাদের জন্য রান্না করবে এখানকার যাযাবর পরিবারের সদস্যরা। উটের মাংস নাকি রান্না করা হচ্ছে বা হয়েছে এরকম শুনলাম। তো এটা তো খুবই লোভনীয় যে মঙ্গোলিয়ার যাযাবরদের হাতের উটের মাংস রান্না কেমন হয় বা আর কি কি থাকে, আসলে তারা কি কি খান মঙ্গোলিয়ানরা, তাদের সেই খাদ্যের রুচি সম্পর্কে একটা ধারণা পাবো। আপনাদেরকে সেটা ধারণাটা আমি নিজে দিতে পারবো। প্রাচীনকাল থেকেই কিন্তু মঙ্গলরা এই গেরের মধ্যেই থাকতো। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতো, এখনও করে। তারা কিন্তু কোনো জায়গায় স্থায়ী না, যার কারণে কিন্তু চেঙ্গিস খান বা কুবলাই খান তারা কিন্তু সারা পৃথিবী জয় করে বেড়ালেও কোনো স্থায়ী সম্পদ বা স্থায়ী প্রাসাদ কিছু তৈরি করে নাই, কারণ তারা ছিল যাযাবর, নোমাড, এক স্থান থেকে আরেক স্থানে মুভ করতো। এটা ডিপেন্ড করতো পুরোটা আবহাওয়ার উপর। মেইনলি তাদের গবাদি পশু তাদের মূল জীবিকার উৎস ছিল। গবাদি পশুই তাদের মূলত বেঁচে থাকার মূল অনুষঙ্গ ছিল। এখন এই গবাদি পশুর তীব্র শীতে তাদের তো তৃণ পাওয়া যায় না বা ওই খাবার পাওয়া যায় না। এই গবাদি পশুর খাবারটা তাদের কাছে মূল কি বলবো আকাঙ্ক্ষিত বস্তু ছিল, কারণ গবাদি পশুগুলো বেঁচে থাকলে তারা বেঁচে থাকবে, এটাই ছিল তাদের নীতি। তো এই জন্য তারা এই ঘের গুছিয়ে নিয়ে আমি বেশ কয়েক জায়গায় পড়েছি যে এরকম একটা ঘের তৈরি করতে তাদের 30 মিনিট লাগে। মানে এই যে ফরমেশন দেখছেন, তারা 30 মিনিটের মধ্যে গুছিয়ে ফেলতে পারে, আবার 30 মিনিটের মধ্যে এটা তৈরি করে ফেলতে পারে। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। আর প্রথমবারের মতন এই গেরে থাকছি বা মঙ্গোলিয়ান নোমাডদের মতো থাকবো, এটা একটা খুব এক্সাইটিং ব্যাপার হবে। আর এইখানে এসে মনে হচ্ছে একেবারে মিডল অফ নো হোয়ার। যে পাশ দিয়েই যাই, যত দূর যাই কিছুই পাবো না, একেবারে মাইলকে মাইল, শত মাইলেও কিছু পাবো না, একদম মিডল অফ নোয়ার। আর এখানে যদি রাতের বেলা মেঘ না থাকে তাহলে পুরো মিল্কওয়ে একেবারে সব কিছু দেখা যায়, স্টার্স, মিল্কিওয়ে, একেবারে ক্লিয়ার স্কাই। আর এমনিতেই মঙ্গোলিয়াকে বলে ল্যান্ড অফ ইটার্নাল ব্লু স্কাই, কারণ এখানে মানে কোনো পলিউশন নাই, একদম পুরো ফাঁকা, সব কিছু ফাঁকা, ধুলাবালি কিচ্ছু নাই, যার কারণে একদম রাতের বেলায় মিল্কিওয়ে দেখা যায়। তো আমরা আজকে দেখবো যে রাতে মিল্কিওয়ে দেখা যায় কিনা। যদিও এখন সামান্য মেঘ দেখতে পাচ্ছি, রাতে হয়তো নাও থাকতে পারে। এখানে আসার কিছুক্ষণ পরে আমাদের গেরে একটি ছোট্ট টেবিল পেতে 4 জনের জন্য সার্ভ করা হলো উটের মাংস ও সবজির নুডলস। দেখে ভালোই লাগলো, খেতে কেমন হবে এখনো জানি না। বন্ধুরা, খাওয়া শুরু হয়ে গেছে। শুনেছিলাম যে উটের মাংস রান্না করা হচ্ছে, কিন্তু এটা যে নুডলস দিয়ে এর ভিতরে উটের মাংস এভাবে দেওয়া হবে, এই যে দেখুন উটের মাংস কয়েকটা দেওয়া হয়েছে, আর নুডলস রয়েছে, এর সাথে আলু রয়েছে, গাজর রয়েছে, হ্যাঁ, আর কিছু দেখতে পাচ্ছি বাঁধাকপির পাতা রয়েছে। তারা খুব মজা করে খাচ্ছে। হাউস দ্য ফুড? It's fine, it's good. গুড। Yeah, meat's a little bit chewy though. লিটল Because it's চিউই। camel meat. ও, It's a little bit chewy. বলছেন যে একটু চিউই হবে, একটু একটু শক্ত শক্ত হবে আর কি। ক্যামেল মিট, যেটা উটের মাংস, তাদের কাছে খুব মজার, কিন্তু আমার কাছে কেমন লাগছে আমি একটু ভয়ই পাচ্ছি। নিলয় তো এটা দেখার পরে ওই রেকর্ড করছে। দেখি কেমন লাগে। বলতেছি দেখি উটের মাংসটা আগে খাই। অনেক শক্ত, মজাদার কিছু না। আমরা যারা বাংলাদেশি তাদের কাছে এটা মোটেই ভালো লাগবে না। উটের আশপাশে গেলে যে এক ধরনের গন্ধ থাকে, ঠিক ওই ধরনের গন্ধ এখান থেকে পাচ্ছি।
আর যে মাংসটা মুখে দিয়েছি এটা চুইংগামের মতো চাবাচ্ছে। এটা কোন সময় শেষ হবে বুঝতে পারছি না। দেখি আর একটু সবজি সহ একটু দিয়ে দেখি কেমন লাগে। আসলে যে কোনো জিনিসই যদি আপনি খাওয়ায় অভ্যস্ত হন এটা আপনার ভালো লাগবে। এই যে আমি প্রথম চামচ যেটা মুখে দিয়েছি আমার কাছে ভালো লাগেনি, খুবই খারাপ লাগছে। দ্বিতীয় চামচ দেওয়ার পর মনে হচ্ছে যে আসলে তো খাওয়া যায়। মানুষ আসলে অভ্যাসের দাস। এই অল্প সময়ের মধ্যেই কেন যেন আমার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেল এই খাবারের ব্যাপারে। এখন মোটামুটি খেতে পারছি। আমি কিছুটা খেতে পারলেও নিলয় মোটেই পারল না। কোনো মতে একটি উটের মাংস মুখে দিয়েছে, তারপর আর খেতে পারেনি। আরে কি এগুলো দেখি? এগুলো হচ্ছে বিস্কিট কিনছিলাম দুপুরে আর চিপস। আর এটা হচ্ছে আমাদের গাইড যে সরি ড্রাইভার তার মেয়ে গাইড, সে ওনাকে দিয়েছিল, তো উনি আমাদেরকে এগুলো খাওয়ার জন্য দেখি টেস্টি। টেস্টি। হ্যাঁ, যাক, খুব আমাদের তো টেস্টি। খুব ভালো হবে। হ্যাঁ, টেস্টি আছে। তাহলে তো আর চিন্তা থাকলো না। দারুণ খান। আমাদের গাড়ির চালক বাগি, তার মেয়ের সাথে দেখা হলো, তা তো দেখলেনি। তার মেয়ে তাকে এগুলো দিয়েছেন। নিলয় বলছে পেস্টি, আমার কাছে পেটিসের মতো লাগছে, জানি না কেমন। নিলয় বলছে ভালো। তো তার মেয়ে তাকে খেতে দিয়েছে সেগুলো। আমরা যে এটা ভালো মতো খেতে পারিনি এটা দেখার পরে তিনি এটা দিয়ে বলেছেন যে তোমরা এগুলো খাও। মঙ্গোলিয়ানরা কত আন্তরিক, খুবই ভালো লাগলো এই বিষয়টি। মজা। খাবারের পর্ব সেরে গেরের বাইরে এসে ক্যামেরার চোখে আমরা উপভোগ করলাম তারকারাজি আর মিল্কি ওয়ের বিস্ময়কর দৃশ্য। অবিস্মরণীয় এক রাতের পর এলো আলো ঝলমলে সকাল। স্নিগ্ধ সকালের মিষ্টি আলো গায়ে মেখে বসতি থেকে কিছুটা দূরে তৃণভূমির দিকে রওনা দিয়েছে উটের পাল। মরুভূমিতে প্রাইভেট কার চালিয়ে উটগুলো খেদিয়ে নিয়ে যাচ্ছেন যাযাবর রাখাল। মঙ্গোলিয়ায় এলে চলতে ফিরতে এমন দৃশ্য অহরহ দেখতে পাবেন। যাযাবর রাখালরা প্রাইভেট কার তো বটেই, নিদেন পক্ষে মোটরসাইকেল ব্যবহার তো করেনি। এর থেকে বোঝা যায় তাদের আর্থিক সক্ষমতার বিষয়টি। আসলে তারা ধনী হয়ে গেলেও ছাড়তে পারেন না যাযাবর জীবনের মায়া, ছাড়তে পারেন না গেরে বসবাসের অভ্যাস। এ কারণেই মঙ্গোলিয়ার মোট জনসংখ্যার 40% মানুষই এখনো যাযাবর জীবনযাপন করেন। দুনিয়ার আর কোথাও এত যাযাবর নেই। এই যাযাবরদের যারাও বা শহরে গিয়ে বাড়িঘর তৈরি করেছেন, তারাও প্রত্যেকটি ইটের বাড়ির সামনে তৈরি করে রেখেছেন ঐতিহ্যবাহী গের। এই গের ছাড়া তাদের যেন শান্তি মেলে না। সকাল সকাল অনেক নাস্তা এসেছে। রাতে ভালো মতো খাওয়া হয়নি, কিন্তু সকালের নাস্তাটা বেশ উপাদেয় মনে হচ্ছে। এই যে ডিম দেওয়া হয়েছে, সসেসটা খাবো না, জানি না এটা কিসের মাংস, কুকুরের হতে পারে। হোয়াট ইজ দিস? ও দেখুন কতগুলো বাটার দেওয়া হয়েছে। এই যে রুটি দেওয়া হয়েছে, রুটির সাথে খাওয়ার জন্য এবারে বাটার দেওয়া হয়েছে অনেকগুলো। আর অনেক খাবারই এখানে রয়েছে। এই যে বিভিন্ন ধরনের কেক রয়েছে। সবচেয়ে ভালো লাগছে টি। ইজ ইট টি? হট ওয়াটার। আচ্ছা, গরম পানি। আমার গলায় একটু খুসখুস করছে, কাল থেকে মিস করছিলাম। ইয়েস, গরম পানিটা বা চা। এই যে দেখুন, চাও আলাদা করে দেওয়া হয়েছে, কফিও দেওয়া হয়েছে। আমরা সেটাও খেতে পারবো। খেয়ে আমরা বের হয়ে যাব কালকে সন্ধ্যায় যেখান থেকে চলে এসেছিলাম সেই আশ্চর্য জায়গা সকালে আবারও দেখব আমরা। দারুণ নাস্তা করলাম এই গোবি মরুভূমির গেরে বসে। একেবারে ঝলমলে রোদ,
ওই দিকে দেখতে পাচ্ছি অনেকগুলো মোটরসাইকেল নিয়ে কারা যেন মুভ করছে। ওই দিকে ওটো কিছু দৌড়ে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের একটু দেখায়, কাল রাতে তো দেখাতে পারিনি। এখানে কিন্তু ওয়াশরুম রয়েছে, এটা হচ্ছে টয়লেট, প্রস্রাব করার জন্য এই যে বাইরে ব্যবস্থা রয়েছে। আর এ পাশ দিয়ে যদি আসেন, এই যে দেখুন বড় গাছ সারতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খুব সুন্দর কমোড আছে, পানির ব্যবস্থাও আছে। এই যে এটা হচ্ছে শাওয়ার রুম, এই পাশেরটা মেয়েদের, এই পাশেরটা ছেলেদের। এখানে গোসল নিতে পারবেন, গোসল করতে পারবেন একসাথে 3 জন, এখানে এখানে এবং এখানে। খুব সুন্দর গোসলের ব্যবস্থা রয়েছে। দেখুন হ্যান্ড শাওয়ার রয়েছে, এখানে লাইটও দেখতে পাচ্ছি এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে হাত মুখ ধুতে পারবেন। মঙ্গোলিয়ান যাযাবরদের বসতির পাশেই একসাথে অনেকগুলো উট চড়ে বেড়াচ্ছে। এইগুলো একটু দূরে ছিল, কিন্তু ওই যে ভন ভন করে অনেকগুলো মোটরসাইকেল গেল, রেসিং কারের মতো যেগুলো এই মরুভূমিতে চলে অনেক শব্দ করে, সেগুলো গেল। তারপরে কিন্তু এরা দৌড়াদৌড়ি করে ভয় পেয়ে এই বসতির কাছে ফিরে এসেছে। বন্ধুরা, মঙ্গোলিয়ায় আমাদের এই ট্রিপের সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করেছে ইতু ট্রাভেলস। চমৎকার সার্ভিসের কারণেই অল্প সময়েই মঙ্গোলিয়ার ট্রাভেল সেক্টরে তারা আস্থার জায়গা তৈরি করে ফেলেছে। ভারত থেকে কিংবা দুনিয়ার অন্যান্য দেশ থেকে যারা মঙ্গোলিয়া ভ্রমণ করতে চান, তারা সরাসরি স্ক্রিনে দেয়া ইতু ট্রাভেলসের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা বাংলাদেশ থেকে মঙ্গোলিয়া ভ্রমণ করতে ইচ্ছুক, ডিসেম্বরের গ্রুপে যোগ দিতে তারা আজই যোগাযোগ করুন বেঙ্গল ভিস্তার সাথে। জেনে রাখুন, এই ট্রিপের সব কিছু তদারকি করব আমি সালাউদ্দিন সুমন নিজে। নাস্তা সেরে অন্য গাড়ির পর্যটকরা সকাল সকাল বেরিয়ে পড়ছেন পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গাড়িতেও লাগেজ ওঠানো হয়েছে, এখনই রওনা দেব আমরাও। আবারও যাচ্ছি সাগান সুবারগার দিকে। এবার নিচে থেকে দেখব সেই নান্দনিক দৃশ্য। ওই যে দেখতে পাচ্ছি, দেখুন, ও খুবই চমৎকার লাগছে এখান থেকে। আমি ভেবেছিলাম খুব সহজেই এর সামনে যাওয়া যাবে সাগান সুবারগার, কিন্তু না, অনেক জটিল পথ, কঠিন পথ, বেশ ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের যেতে হচ্ছে। বন্ধুরা, সাগান সুবারগার কাছাকাছি এসে গাড়ি আমাদের নামিয়ে দিয়েছে। আর এই যে দেখুন কি অদ্ভুত প্রকৃতির এই সৃষ্টি। কালকে গোধূলি লগ্নে খুব সুন্দরভাবে দেখেছিলাম, আবার আজকের সকালের ঝলমলে আলোয় দেখছি এই সাগান সুবারগার এক অসাধারণ অনন্য রূপ। সাগান সুবারগা, এ যে স্বপ্নের একটা জায়গা, এ যে অবিশ্বাস্য সৌন্দর্যের একটি জায়গা। নিজে না এলে, নিজ চোখে এই সৌন্দর্য না দেখলে এটি কখনো বিশ্বাস করার মতো নয়। কাল গোধূলি লগ্নে যখন দেখেছিলাম উপর থেকে, কি দারুণ এক নান্দনিক দৃশ্য দেখেছিলাম। আর আজকে এই নিচ থেকে দেখছি এই সৌন্দর্য, এটার এক আলাদা রূপ, ভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিন্ন দৃশ্য। প্রকৃতি নিজ হাতে সাজিয়ে দিয়েছে রঙে রূপে এই জায়গাটিকে। সাগান সুবারগার সৌন্দর্য উপভোগ আর গোবি মরুভূমিতে রাত কাটানোর অভিজ্ঞতা অবিস্মরণীয় হয়ে থাকবে স্মৃতিপটে।
এবার আমরা ছুটতে থাকলাম গোবি মরুভূমির সবচেয়ে সুন্দর জায়গা হিসেবে পরিচিত ইওল ভ্যালির দিকে। পরের পর্বে তুলে ধরব রোমাঞ্চকর এই পথের ভ্রমণ গল্প।